সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব জাতিসংঘ, আমেরিকা, ভারত সব দিক থেকেই মিলল সবুজ সংকেত, হাসিনার আওয়ামী লীগ ফিরছেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফ্যাসিস্ট ইউনূসের আমলে আইনের মাধ্যমে প্রতিশোধের রাজনীতি, তদন্তহীন বিচার, আওয়ামী লীগ পরিচয় পেলেই শাস্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিদায়বেলায় বাংলাদেশকে আমেরিকার গোলাম করে দিলেন ইউনূস, কিভাবে, গোপন চুক্তি ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চাঁদপুর ৪ আসনে ২ প্রার্থীর সমর্থকের সংঘর্ষে আহত অন্তত ১৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব টেকনাফে ধানের শীষের প্রচারণার সময় গুলিবিদ্ধ ৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগকে যে কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয়, সেটা আরও একবার জানিয়ে দিল ব্রিটেনের গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তাদের ৩ ফেব্রুয়ারির সংস্করণে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের এই রাজনৈতিক দলেক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম দ্য এক্সাইলড আওয়ামী লীগ মেম্বার্স প্লটিং আ পলিটিক্যাল কামব্যাক ইন বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া। জুলাই অগাস্টের অভ্যুত্থানের পর হাসিনা চলে যান দিল্লি। মনে করা হচ্ছে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছে দিল্লিতে। দিল্লিতে রয়েছেন দলের আরও বেশ কয়েকজন নেতা। বলা হচ্ছে নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ ফিরছেই। দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হতে পারে বা তারা মব সন্ত্রাসের শিকার হতে পারেন, সেটা ধরে নিয়েই তারা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন। রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা আছে, তা হল শেষ বলে কিছু নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হয়তো আবারও সত্যি হতে চলেছে। জুলাই অগাস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে ১৫ বছরের একটি শাসন আমলের অবসান ঘটানো হয়েছিল। সেই সময় পদ্মাপাড়ের বহু বুদ্ধিজীবীকে বলতে শোনা যায়, আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে ফেলে দেওয়া হয়েছে, তাদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ১৫-১৬ মাসের ব্যবধানে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছেছে তা সবিস্তারে দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। এটা কোনো রাজনৈতিক প্রতিবেদন নয়, এই প্রতিবেদন বদলে যাওয়া ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে একটা সতর্ক বার্তা। আওয়ামী লীগ আজ নিষিদ্ধ, এই ভোটে তাদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই। তাদের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপন করে রয়েছেন, অনেকে আবার রয়েছে কারাগারে। তাদের কারো কারো ক্ষেত্রে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। কলহরমুখর কলকাতা বা দিল্লিতে বসে যে ছক কষা হচ্ছে, সেটা প্রচলিত হিসেব নিকেশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। দ্য গার্ডিয়ান পত্রিকার যে প্রতিনিধি আওয়ামী লীগ এবং হাসিনাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন, সেই হান্না এলিস পিটারসন তার কপির ডেডলাইন রেখেছেন কলকাতা। গার্ডিয়ানের প্রতিবেদন খুঁটিয়ে পড়লে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে আওয়ামী লীগ কখনোই দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি। তার কারণ বাংলাদেশের জাতীয় রাজনীতির নিয়ন্ত্রক তারাই। আওয়ামী লীগকে রাজনীতির আঙিনা থেকে সরিয়ে দিলে আর কোনো রাজনীতি অবশিষ্ট থাকে না। ব্রিটেনের এই পত্রিকা সে কথাই বলছে। পত্রিকা বলছে আওয়ামী লীগ অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের, তদারকি সরকার প্রধানের ভুলের পাহাড়ের তলায় রয়েছে। তাদের অবস্থা এখন ভুলভুলাইয়া। এখন প্রশ্ন হল, আওয়ামী লীগ কেন মনে করছে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত? প্রথমত, তাদের রয়েছে সাংগঠনিক ক্ষমতা ও দক্ষতা। দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনও সক্রিয়। তাদের বহু নেতাকর্মী আত্মগোপন করে রয়েছেন, অনেকে দেশ ছেড়েছেন। তারপরেও দেশের ভেতরে আওয়ামী লীগের নেটওয়ার্ক আগের মতোই সচল ও সক্রিয়। গত ১৭ মাস ধরে দলের নেতাকর্মীদের ওপর যেভাবে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে, তারপরেও সেই নেটওয়ার্ক ভেঙে পড়েনি। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেও যে কোনো লাভ হবে না, সেটা হয়তো বুঝতে পারেননি তদারকি সরকার প্রধান, আর সেই না বোঝাই তার কাল হল। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি ভয়ঙ্কর প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। আইন আর ন্যায় বিচারের মাধ্যম নেই, আইন হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার। মামলা হচ্ছে, কিন্তু তদন্ত হচ্ছে না। বিচার ব্যবস্থায় এক অদ্ভুত পরিস্থিতি দাঁড়িয়েছে। ভুয়া মামলা, মিথ্যা মামলা, এমনকি কোনো ঘটনা ঘটেনি তবু মামলা। খুন হয়নি অথচ খুনের মামলা হয়েছে। অভিযুক্ত ঘটনার সঙ্গে যুক্ত নয়, প্রমাণ আছে তার নির্দোষতার, তবু গ্রেফতার। এমনকি এমন ঘটনা ঘটেনি, কিন্তু পুলিশ ও আদালত জানে, সবাই জানে, তবু ভুয়া মামলায় মানুষকে গ্রেফতার করা হচ্ছে। অভিযোগ সত্য কি মিথ্যা, সে প্রশ্ন গুরুত্ব হারিয়েছে। রায় যেন আগেই নির্ধারিত, আদালত কেবল তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মঞ্চ। বর্তমান বাস্তবতায় অনেক ক্ষেত্রেই একটি পরিচয়ই যথেষ্ট। কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন, তাহলেই তাকে অপরাধী ধরে নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তি কি, ঘটনা ঘটেছে কিনা, অভিযুক্ত আদৌ সংশ্লিষ্ট কিনা, এসব প্রশ্ন অনাবশ্যক বলে বিবেচিত হচ্ছে। পুলিশ আগে গ্রেফতার করছে, পরে অভিযোগ সাজানো হচ্ছে। কোথাও কোথাও অভিযোগ খোঁজার প্রয়োজনও পড়ছে না, নাম আর রাজনৈতিক পরিচয়ই যথেষ্ট প্রমাণ।
এই প্রক্রিয়ায় আদালতের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিচার এখন আর স্বাধীন সিদ্ধান্তের ফল নয়, বরং ক্ষমতার সিলমোহর। বিচারকের দায়িত্ব বিচার করা নয়, নির্দেশ বাস্তবায়ন করা, এমন একটি ধারণা জনমনে গেঁথে যাচ্ছে। কোথা থেকে সেই নির্দেশ আসে তা সবাই নীরবে জানে, কিন্তু প্রকাশ্যে কেউ বলতে সাহস পায় না। ফলে আইন আর সংবিধানের রক্ষাকবচ নেই, আইন হয়ে উঠেছে শাসকের হাতের লাঠি। এ অবস্থাকে আর বিচার ব্যবস্থা বলা কঠিন, এটি কার্যত একটি রাজনৈতিক বাছাই প্রক্রিয়া। কে কোন দলে ছিল, কে কাকে সমর্থন করেছিল, কে কোন সময় কি বলেছিল, এই হিসেবেই মামলা, গ্রেফতার ও শাস্তি নির্ধারিত হচ্ছে। সত্য বললেও শাস্তি, চুপ থাকলেও শাস্তি। নির্দোষ হওয়া এখন আর কোনো সুরক্ষা দেয় না। প্রশ্ন হল, বিশ্বের কোন গণতন্ত্রক দেশে তদন্ত ছাড়া মামলাটিকে, কোন সভ্য রাষ্ট্রে অভিযোগ প্রমাণ না করেই মানুষকে অপরাধী বানানো হয়? বাংলাদেশ আজ সেই অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি, যেখানে আইন ভয় দেখানোর অস্ত্র এবং আদালত ভয়ের প্রতীক। সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, এই অবস্থাকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হয়েছে। মানুষ এখন বলে, মামলা মানেই শেষ, আদালতে গেলে আর বাঁচা নেই। এই ভয়ই প্রমাণ করে রাষ্ট্র তার নৈতিক ভিত্তি কতটা হারিয়েছে। যে রাষ্ট্র আইনের নামে নাগরিকের মধ্যে আতঙ্ক ছড়ায়, সে রাষ্ট্র ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত হয়। আজ যাদের টার্গেট করা হচ্ছে, কাল তারা বদলে যেতে পারে। কিন্তু যে নজির তৈরি হচ্ছে, তদন্তহীন বিচার, পরিচয় ভিত্তিক শাস্তি, আইন দিয়ে প্রতিশোধ, তা থেকেই যাবে। আর একবার যদি আইনকে এভাবে ব্যবহার করার সংস্কৃতি গড়ে ওঠে, তাহলে শেষ পর্যন্ত কেউই নিরাপদ থাকে না। এটাই আজকের বাংলাদেশের নির্মম বাস্তবতা, যেখানে আইন আছে কিন্তু ন্যায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। এই ঘোষণাকে কেন্দ্র করে উদ্বিগ্ন বাংলাদেশ, কারণ বাংলাদেশও আমেরিকার সঙ্গে একটি সমঝোতার পথে হাঁটছে। বাংলাদেশ আমেরিকা বাণিজ্য সমঝোতা সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছে। এবার প্রশ্ন উঠছে, অনির্বাচিত মোহাম্মদ ইউনুস প্রশাসনের কাছে কি ক্ষমতা রয়েছে আমেরিকার সঙ্গে এমন বাণিজ্য সমঝোতা করার? পাশাপাশি একটি রিপোর্টও প্রকাশে এসেছে, যেখানে দাবি করা হয়েছে 2024 সালে শেখ হাসিনা সরকার ফেলার জন্য আমেরিকার ডিপ স্টেট মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছিল। আমেরিকার সঙ্গে সমঝোতাটি গোপন রাখায় বাংলাদেশের রপ্তানি সংস্থাগুলি, বিশেষ করে বস্ত্রশিল্পে উদ্বেগ তৈরি হয়েছে। এই গোপন সমঝোতার শর্তাবলী বাংলাদেশি রপ্তানিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও দাবি। বাংলাদেশের মোট রপ্তানির 90%-এরও বেশি তৈরি পোশাক এবং বস্ত্র আসে। ট্রাম্পের শুল্ক আরোপ ইতিমধ্যেই বাংলাদেশের বস্ত্রশিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন চুক্তি হয়, তাহলে এটি উল্লেখযোগ্য সংখ্যক সেক্টরে প্রভাব ফেলতে পারে। এটি বাংলাদেশের সমগ্র অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন। চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বাংলাদেশের নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি আমেরিকা বাংলাদেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। অতএব প্রশ্ন উঠছে, কেন ইউনুস প্রশাসন নির্বাচনের ঠিক আগে এবং তার মেয়াদের শেষ দিনগুলিতে এই চুক্তি করছে? বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুসারে ইউনুস প্রশাসন 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অপ্রকাশ্য চুক্তি স্বাক্ষর করে, যার কারণ খসড়া চুক্তির বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বাংলাদেশের অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী আনু মোহাম্মদ বলেন, ইউনুস প্রশাসনের তাড়াহুড়ো এবং প্রতারণা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই চুক্তি সম্পূর্ণ অস্বচ্ছ, অবাস্তব এবং অনিয়মিতভাবে সম্পন্ন করা হয়েছে। এমনও অভিযোগ রয়েছে, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে জামাত-এ-ইসলামীর সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল। ফলত 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই জামাত একটি বড় ফ্যাক্টর হতে চলেছে। বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করতে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে মত সেদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্বচ্ছ এবং অসাংবিধানিক চুক্তি হিসেবে দেখা হচ্ছে, যা শেষ দিনগুলিতে একটি অগণতান্ত্রিক সরকারের দ্বারা বাংলাদেশকে আরও পিছিয়ে দিচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের সমর্থক ও ধানের শীষ প্রতীকের সমর্থক নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার 5 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার গুপটি পশ্চিম ইউনিয়নে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, বিএনপির বিদ্রোহী চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের পূর্বনির্ধারিত জনসংযোগ ও উঠান বৈঠক ছিল ইউনিয়নের বিভিন্ন স্থানে।
উপজেলার হুগলি গ্রামে উঠান বৈঠক চলাকালে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা পরপর দুইবার মিছিল নিয়ে মহড়া নেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে এম এ হান্নান বক্তব্য বন্ধ করে দেন। পরবর্তীতে তিনি সমর্থকদের নিয়ে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ১৬ দানা গ্রামে আরেকটি উঠান বৈঠকে যান। সেখানেও প্রতিপক্ষের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে তিনি কর্মসূচি স্থগিত করে খাজুরিয়া বাজারে গেলে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ রাত আনুমানিক ৯টা পর্যন্ত চলে এবং পরে রূপসা বাজার এলাকাতেও সহিংসতার ঘটনা ঘটে। রাত ৯:৩০টার দিকে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সামনে ধানের শীষ প্রতীকের সমর্থক ও পৌর স্বেচ্ছাবক দলের নেতা ইমরান হোসেন স্বপন মোটরসাইকেলে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। একই সময়ে পূর্ব রূপসা উত্তর ইউনিয়নে উভয় পক্ষের সংঘর্ষে ৩টি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়া বাজারের দক্ষিণ মাথায় অবস্থিত চিংড়ি প্রতীকের একটি কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে চিংড়ি প্রতীকের সমর্থক উপজেলা স্বেচ্ছাবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন ও জিশান পাটোয়ারি রয়েছেন। ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আহতদের মধ্যে রয়েছেন পৌর স্বেচ্ছাবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন স্বপন, রাজু পাটোয়ারি, আবুল কাশেম, মারুফ খান, কবির, কাদের, ইউনুস, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ইমরান, হোসেন স্বপন ও আব্দুল কাদির সহ আরও কয়েকজন। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, চিংড়ি প্রতীক ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। কারো কোনো অভিযোগ থাকলে থানায় লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ৩ শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টোর দিকে আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলার হিনিলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে সন্ধ্যা ৭:৩০টার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার ৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের ২০-২৫ জন সমর্থক একটি মিনি ট্রাক ডাম্পার থেকে আলীখালীতে সড়কে অবস্থানকালীন নাচগান স্লোগান দিতে থাকলে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এ সময় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আশেপাশে থাকা ৫ জন গুলিবিদ্ধ হয় এবং অতর্কিত গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ও উপস্থিত লোকজনের ছোটাছুটি শুরু হয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেন। এ ঘটনায় আহতরা হলেন হিনিলার ৯ নং ওয়ার্ডের মোচনি গ্রামের বাসিন্দা ভ্যাক্কা মিয়ার ছেলে বাচা মিয়া ৪৫, ৮ নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন ১১, একই এলাকার আব্দুল জলিলের শিশুকন্যা নুসরাত জান্নাত রাফি ১৮ মাস, আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের D5 ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান ৩৭ ও D4 ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান ১৩। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেকোরেশন শ্রমিক বাচা মিয়া বলেন, আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে বিয়ের ডেকোরেশনের সাজসজ্জার কাজে ছিলাম। একটু দূরে একটি বিএনপির প্রচারণা গাড়ি থেকে বাজানো হচ্ছিল। হঠাৎ করে গুলি ছোড়া হয়। প্রথমে মনে করেছি বারুদের শব্দ। আমার হাতে গুলি লেগেছে, কারা মেরেছে বুঝে উঠতে পারিনি। বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান জানান, নামাজ পড়ে এসে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে থেকে ভোটের প্রচারণা দেখছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি। আমার বাম পায়ে গুলি লাগলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ি। পরে হাসপাতালে আসি। গুলিবিদ্ধ ২ শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাবুদ্দিনকে চট্টগ্রাম নেওয়া হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানিয়েছেন, কন্যাকে নিয়ে তিনি সড়কের পার্শ্ববর্তী ঘরের দরজায় দাঁড়ালে হঠাৎ রাফির পিঠে ২টি গুলি এসে পড়ে। অন্যদিকে শাহাবুদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় ৫ জন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্প এলাকায় আইন শৃঙ্খলায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ উপস্থিত জনতার উপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।